This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। শুভজিৎ দাসের সঙ্গে রয়েছি আমি, শুভজিৎ মিত্র। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আর শুভজিৎ, প্রশ্ন আজকে একটাই, 21-এর নির্বাচনে তো নন্দীগ্রাম হটস্পট হয়েছিল, ঠিক 26-এর নির্বাচনে সিঙ্গুর কি হটস্পট হবে? অবশ্যই এই প্রশ্ন গোটা রাজ্যে। যে কথা আমরা দুজনেই বলছিলাম যে ভোটমুখী বাংলায় ফের আলোচনার কেন্দ্রে সিঙ্গুর। ন্যানো কারখানার পরিকাঠামো তৈরি করেও তৃণমূলের জমি আন্দোলনের জেরে সেদিন বাধ্য হয়ে সিঙ্গুর ছাড়তে হয়েছিল টাটাদের। সালটা ছিল 2008 আর তিথি ছিল ষষ্ঠী। সিঙ্গুর ছাড়ার কথা ঘোষণা করেছিলেন রতন টাটা। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সিঙ্গুর ছাড়ার পর 2010-এ গুজরাটের সানন্দে ন্যানো কারখানা গড়ে টাটা গোষ্ঠী। 18 বছরের মাথায় শিল্পহারা সেই সিঙ্গুরে আজ নরেন্দ্র মোদীর সভা। সিঙ্গুর থেকে নরেন্দ্র মোদী কি বার্তা দেন? গোটা রাজ্যের নজর রয়েছে আজকে সিঙ্গুরের দিকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরা। তবে শুরুতে সুশোভনের কাছে চলে যাব। সুশোভন, কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে, একটু চট করে শিডিউলটা জানতে চাইবো। প্রধানমন্ত্রী কখন এসে পৌঁছবেন কলকাতায়? তারপরে তারপর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছাবেন এবং তার জন্য যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ছবিটা একবার দেখাচ্ছি। এবং এইখান থেকেই কিন্তু তিনি চপারে সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তিনি সেখানে থাকবেন। তার বেশ কিছু কর্মসূচি রয়েছে সেখানে, এবং তারপর তিনি এখানে আসবেন এবং এখান থেকে সরাসরি দিল্লি চলে যাবেন। স্বাভাবিকভাবেই যেহেতু প্রধানমন্ত্রী এসছেন, তাই রাজ্যের মন্ত্রী একেবারে শশী পাজা তিনি এসছেন এবং মুখ্য সচিব তিনি এসছেন একেবারে তাকে অভ্যর্থনা জানানোর জন্য। আর বলাই বাহুল্য যে মূলত যেহেতু প্রধানমন্ত্রী আসছেন, তাই একেবারে নিরাপত্তা আটাশাটা করে রাখা হয়েছে। একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার সহ। সঙ্গে থাকো সুশোভন, সঙ্গে থাকো। প্রধানমন্ত্রীর প্রতি মানুষের পূর্ণ আস্থা আছে, ওনার কথা শুনতে। সুশোভনের কাছে আবারও যাবো। সুশোভন, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করো। এত মানুষের উচ্ছ্বাস, এত মানুষের উচ্ছ্বাস আজকে, এত মানুষ আজকে সিঙ্গুরে এসেছে, কি বলবো? হবে মোদিজির কথা শুনতে, প্রধানমন্ত্রীর কথা শুনতে, প্রধানমন্ত্রীর কথা শুনতে। প্রধানমন্ত্রীর প্রতি মানুষের পূর্ণ আস্থা আছে, ওনার কথা শুনতে। শুভেন্দু অধিকারী তিনি সিঙ্গুরে পৌঁছে গেছেন। প্রধানমন্ত্রী সিঙ্গুরে পৌঁছানো এখন সময়ের অপেক্ষা। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সুশোভনের কাছে চলে যাব। সুশোভন, এবং প্রধানমন্ত্রী একেবারে নির্দিষ্ট যে সময়, সেই নির্দিষ্ট সময়ের কয়েক মুহূর্তের মধ্যেই একেবারে তার যে আসার যে খবর, সেই আসার খবর আমরা শুনতে পাচ্ছি। তিনি আর কিছুক্ষণের মধ্যেই একেবারে চলে এসছেন। এবং তোমাকে যে নিরাপত্তা আমি বারবার দেখানোর চেষ্টা করছি, সেই নিরাপত্তা যেমন রয়েছেন, ভিতরে রাজ্যের মন্ত্রী শশী পাজা রয়েছেন, বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি এখানে আসছেন। আর কয়েক মুহূর্ত বলা যায়, তিনি কয়েক মুহূর্তের মধ্যে এখানে আসবেন। তারপর চপার করে তিনি সিঙ্গুর চলে যাবেন। সেখানে তার যে একেবারে কর্মসূচি, সেই পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি তিনি একেবারে করবেন। এবং তারপর কিন্তু তিনি এখানে এসে প্রায় 4টে নাগাদ তিনি কিন্তু আবার দিল্লির দিকে চলে যাবেন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু তিনি একেবারে বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছেন প্রধানমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যে তিনি এই বিমানবন্দরে পা রাখবেন। সঙ্গে থাকো। শুভজিৎ, আজকে অবশ্যই সিঙ্গুরের দিকে গোটা রাজ্যের নজর রয়েছে, কারণ তোমার নিশ্চয়ই মনে আছে 2008-এ যখন বামেরা বিপুল ক্ষমতা এসেছে 2 বছর আগে, বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতা এসেছে 2 বছর আগে, সেই বামেরা তৎকালীন সময়ে শিল্প গড়ে তুলতে পারেনি। নেপথ্যে ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক জমি আঁকড়ে ধরে রাখা আন্দোলন। এবং তারপরে কারখানা চলে গেছিল তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, সাদরে গ্রহণ করেছিলেন তিনি। সেই ছবিও গোটা দেশ দেখেছিল। ঠিক তাই। সানন্দে, মানে আমরা বাংলায় যদি বলি সানন্দে, তখন টাটা গ্রুপ ওখানে গিয়ে গুজরাটে তারা যেই
যেই কারখানা করতে পেরেছিলেন সেইখানে সেই টাটা গ্রুপকে এই পশ্চিমবঙ্গের এই সিঙ্গুর, যেখানে শিল্প গড়ে তোলার সম্ভাবনার স্বপ্ন তাদের দেখানো হয়েছিল, কিন্তু এই সিঙ্গুরে টাটা গ্রুপ টাটা বাই বাই বলে চলে গিয়েছিল। সেই সিঙ্গুর দিয়ে কিন্তু আজকে প্রধানমন্ত্রী সেখানে কি বক্তব্য রাখেন, কোন কোন বিষয়গুলো উঠে আসে, তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় করা নাড়ছে, সেই সময় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী সেখান থেকে কি বলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানকার মানুষ আজকে কোন কোন আশ্বাস পাবেন, কোন কোন স্বপ্ন দেখছেন, তাদের মুখ থেকে একবার শোনা দরকার। আমি পিসিআরকে বলবো একবার শোনাতে, কি বলছেন তারা। আমরা মেয়েরা সুরক্ষিত থাকুক, আমরা বাইরে বেরোই, রাস্তাঘাটে আমাদের মেয়ে ছেলেরা বাইরে বেরোয়, যেন সুরক্ষিত থাকুক। আমরা চাই আমাদের বাংলায় নরেন্দ্র মোদী আসুক। কি চান, লক্ষ্মীর ভান্ডার নাকি শিল্প? আমরা শিল্প চাই, মোদীজিকে চাই, লক্ষ্মীর ভান্ডার চাই না মমতা ব্যানার্জির মতো মহিলাকে পশ্চিমবঙ্গে আমরা চাই না। 26-এ নতুন সংগঠন করুক মোদীজি, আমরা এটাই চাই। 26-এ যেন মোদী আসে আমাদের এইতে, 26-এ যেন উল্টে যায়। কি শুনতে চান আজকে প্রধানমন্ত্রীর যে সভা, কি শুনতে এসছেন? শুনতে এসেছি যে প্রধানমন্ত্রী একটা বার্তা দেবে যে আমাদের এখানে টাটা শিল্প হবে। আমাদের মমতা আমাদের করতে দেয়নি, আমাদের যশস্ব প্রধানমন্ত্রী সেটা করবে বলে আজকে। আপনার বাড়ি কি সিঙ্গুরে? আমার বাড়ি সিঙ্গুরের পার্শ্ববর্তী এলাকায়। আমরা ডবল ইঞ্জিনের সরকার চাই, আমরা কোনোদিনই লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা চাই শিল্প, আমার ডবল ইঞ্জিনের সরকার চাই। মমতা যে দুর্নীতি সরকার আমরা চাই না। এই জমি আন্দোলন নিয়ে এখনো আক্ষেপের সুর সিঙ্গুরের মাস্টারমশাইয়ের গলায়। শিল্প ছাড়া উন্নয়ন সম্ভব নয়, সিঙ্গুরের জমিতে শিল্প হলো না, কৃষিও হয়নি, এমন মন্তব্য সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এখন মনে হচ্ছে যে শিল্প না হলে শুধু কৃষির উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের সমস্যা, আর্থিক সমস্যা, কর্মসংস্থানের সমস্যা কাটবে না। তাই ভালো ভালো শিল্প চাই এবং শিল্পের অনুসারী আরো যে সমস্ত বস্তু কার্যক্রম সেগুলোকে চাই। হ্যাঁ, আমরা তখন বিধায়ক ছিলাম। বিধায়ক হিসাবে কৃষকেরা এসে যখন বললেন যে জমিটা আমাদের জোর করে কেড়ে নেওয়া হচ্ছে, সেই জমিকে শিল্পপতির কাছ থেকে আটকানো গেল, কিন্তু উন্নয়ন কৃষি যেটুকু ছিল সেটুকু ধ্বংস হয়ে গেল, শিল্প হলো না। আন্দোলনের এক প্রকার ব্যর্থতাই ধরতে হবে। মাস্টার মশাই আজকে আফসোস করছেন, তিনি বলছেন শিল্প ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সিঙ্গুরের মানুষ কি বলছেন, যারা ওখানে পৌঁছেছেন তারা কি বলছেন, একটু পালসটা বোঝার চেষ্টা করি। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে সিঙ্গুর থেকে। কৌস্তব, একদমই দেখো, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই সিঙ্গুরের যেখান থেকে চলে গেছে আজকে এত বছর হয়ে গেছে সেই টাটা, এবং যেখানে ন্যানো কারখানা হওয়ার কথা ছিল, এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখো টাটায় কারখানা চাই। অর্থাৎ বিজেপির যে কর্মী সমর্থকরা এসছেন আজকে, তারা এই দাবি নিয়ে এখানে আসছেন, তারা এখানে সিঙ্গুরে কারখানা দেখতে চাইছেন, অর্থাৎ রাজ্যে শিল্প দেখতে চাইছেন। তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব, যে ন্যানো কারখানা এখানে হওয়ার কথা ছিল এবং যে ন্যানো কারখানা এখান থেকে চলে গেছে। তুমি জানো সিঙ্গুরের জমি আন্দোলন, সেই সিঙ্গুরের জমি আন্দোলন রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিরাট বড় চরিত্র স্থাপন করে আছে সেই সিঙ্গুরের জমি আন্দোলন। এবং আজ থেকে ঠিক যদি 18 বছর আগে দেখা যায়, তাও সেই 18 বছর আগে কিন্তু এখান থেকে টাটা চলে গেছিল এখান থেকে, এবং তারপরে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে নিয়ে যান রতন টাটাকে, এবং সেখানে গিয়ে কিন্তু সেই টাটার ন্যানো কারখানা হয়। এবং আজকে সত্যি এটা বলতে হয় যে কোথাও গিয়ে একটা বলে না যে বৃত্ত পরিপূর্ণ, এবং দেখো সেই জায়গাটা দিয়ে কিন্তু আজকে নরেন্দ্র মোদী আসছেন ঠিক সিঙ্গুরে আজকে তার জনসভা করতে। এবং এই মুহূর্তে যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা আছেন তারা কিন্তু আজকে এখানে কারখানা বা এখানে শিল্পের দাবি নিয়ে তারা চাইছেন যে প্রধানমন্ত্রী যাতে শিল্পের কথা বলেন, শিল্পের আশ্বাস দেন, যাতে কর্মসংস্থান হতে পারে, এবং সেই আশ্বাসে তারা এখানে এসছেন। আপনারা একটা অভিনব এখানে জিনিস নিয়ে এসেছেন যে টাটা কারখানা চাই, যেখানে প্রতীকী হিসেবে ন্যানো কারখানা, এখানে ন্যানো গাড়ি, যে টাটা ন্যানো গাড়ি, সেগুলো আর কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রী? দেখুন, আমরা পশ্চিমবঙ্গে অনেক আশা নিয়ে
মমতা ব্যানার্জিকে 2011 সালে সাধারণ মানুষ এনেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি উনি সবটাই নাটক করেছেন। উনি বলেছিলেন বেকার সমস্যার সমাধান করবেন, ঘরে ঘরে চাকরি দেবেন, কোথায়? কিছুই নেই, ভুবা। আজকে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়ার ফলে কোনো কারখানার মালিক পশ্চিমবঙ্গে পা দিচ্ছে না, উল্টে যারা ছিল তারা সব বাংলা ছেড়ে চলে গেছে। এর ফলে কি হচ্ছে? বলছে ঘুগনি মুড়ি বিক্রি করো, চপ বিক্রি করো, বলছে কাশফুলের বালিশ তৈরি করো, পানা ফুলের বালিশ করো। এই সব মানুষকে সিঙ্গুরে কি শিল্প দেখতে চাইছেন? হেভি শিল্প পুরো পশ্চিমবাংলা দরকার আছে। যে হারে আমাদের পশ্চিমবাংলার ছেলেরা বাইরে গিয়ে চাকরি করছে, আমরা চাই পশ্চিমবাংলার শিল্প হোক, কেউ বাইরে যেন গিয়ে চাকরি না করে। ডবল ইঞ্জিনের সরকার হোক, বিজেপির সরকার আসুক, নরেন্দ্র মোদীর থেকে এটা আশা আর বিশ্বাস করে আমরা আজকে সিঙ্গুরের এই 34 বছরের বঞ্চনা, এই যে হারে বেকারত্ব বাড়ছে, যে হারে লোককে কাজ পাচ্ছে না, এই কাজটার জন্যে যদি হেভি শিল্প যদি পশ্চিমবাংলায় আসে, তাহলে আমরা মনে করি কি বাঙালি আর বাংলা এটা দুটোই যে ঐতিহ্য ছিল ভারতবর্ষে, সেই ঐতিহ্যটা ফিরিয়ে আসতে চাই। 30 বছরে যে বাম শাসনের অবসান ঘটেছিল, তা সেই জমি আন্দোলন, সিঙ্গুরের জমি আন্দোলন অন্যতম তাৎপর্যপূর্ণ। আজকে আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে এখানে কি বার্তা শুনতে চাইছিলেন, এবং সিঙ্গুরের জমি, যে জমিতে এক সময় কারখানা হওয়ার কথা ছিল, যেখান থেকে চলে গেছে টাটার ন্যানো কারখানা? 34 বছরে বাম শক্তির অবসানের পর পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী একটা দাবানলের মতন ছুটে এলেন, মানুষকে বিশ্বাসযোগ্য করলেন, বলেন মা মাটি আমি মানুষের বন্ধু, আমি মাটিকে কখনোই শিল্পের হাতে তুলে দিতে পারি না, শিল্পের হাতে তুলে দেবো না। 25 দিন অনশন করার পরেও তারপরে তিনি কি দেখালেন? তিনি মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করতে চাইলেন। তারপর পশ্চিমবাংলার মধ্যে 14.5 বছর চলে গেল তার শাসনকালে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আজকে শ্মশান ভূমিতে পরিণত হয়ে গেছে। মাটি আজকে ধর্ষিতা হয়ে গেছে, মাটি আজকে পদদলিত সিন্ডিকেটের হাতে বিক্রি হয়ে গেছে, আর মানুষ আজকে ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছে। আজকে 26,000 মানুষ আজকে চাকরির জন্য শিক্ষিত বেকার যুবক তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আজকে যে শিল্প সংস্থান নেই, দেশের কোনো পরিকাঠামো নেই, আজকে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, ঢুকছে, প্রত্যেকটা জায়গা আজকে অসহায়ভাবে প্রতিফলিত হচ্ছে, বিভিন্ন জায়গায় আক্রমণের সৃষ্টি হচ্ছে। এসআইআর 75 বার তিনি বন্ধ করেছিলেন, আজকে একবারও বন্ধ হয় না। পশ্চিমবাংলা জুড়ে যেন একটা চলছে, একটা সন্ত্রাসের বাতাবরণ চলছে। আমরা চাই এখানে আবার ভারতবর্ষের মহান নেতা, শ্রেষ্ঠ নেতা, যাকে বিশ্বাস করা যায়, যাকে গর্ব করে আনা যায়, তিনি মোদিজি, তিনি আসুক, আবার এই এসে তিনি দেখুক, আজকে দেখে এখানে পরিবর্তন সভা থেকে তৈরি করুক, যে একটা বিশ্বের শ্রেষ্ঠ, তিনি আঙুল তুলে দেখিয়ে দিক যেখানে শিল্প করা যায়, পশ্চিমবাংলাকে। 2019 লোকসভা নির্বাচনে বুথে বসে ভোট করিয়েছিলেন হুগলির বিজেপি কর্মী সুদীপা ঘোষাল। সেজন্য তৃণমূল কর্মী সমর্থকদের রোষের মুখে তাকে পড়তে হয়েছে বলে অভিযোগ, কান ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর থেকে প্রতিবাদ স্বরূপ কানে দুল পড়েন না সুদীপা। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে তারপরেই কানে দুল পড়বেন বলে জানিয়েছেন তিনি। সিঙ্গুরে শিল্পের দাবিতে প্রধানমন্ত্রীর সভায় এসেছেন সুদীপা। মোদির মুখে শুনতে চান শিল্প সম্ভাবনার কথা। হুগলির ধনিয়াখালীর বাসিন্দা সুদীপা ঘোষাল তিনি বিজেপি কর্মী। বিজেপি করার অপরাধে 2019 সালে তৃণমূল কর্মীরা বা তৃণমূল কর্মীর সমর্থকেরা তার কান ছিঁড়ে দিয়েছিল, আর সেই থেকে প্রতিবাদ স্বরূপ তিনি তার কানে দুল পড়েন না, কানে টিপ পরে রয়েছেন। কেন তিনি এখনও কানে টিপ পরে থাকেন, কি হয়েছিল সেই ঘটনা, আমি সরাসরি ওনার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনার কানে দেখতে পাচ্ছি দুই কানে দুটো টিপ রয়েছে, লাল টিপ, কেন টিপ পরেন কেন? কারণ কালে তো সবাই দুল পরে। আমি কানে দুল পরবো যেদিন আমরা জিতবো, আমরা সবাই মিলে জিতবো যেদিন, সেই দিন আমি কানে দুল পরবো। কানটায় দুলটা পরলে আমি তো ভুলে যাব যে আমার উপর অত্যাচার হয়েছিল, বা আমার মতো আরো অনেক মহিলাদের, কেন আমার ভাইদের অনেকেরই অত্যাচার হয়। তাই জন্য আমি টিপটা পরি, যাতে সব সময় আয়নায় মুখটা দেখলেই আমি দেখতে পাই যে আমরা অত্যাচারিত হয়েছি। কিভাবে অত্যাচার করা হয়েছিল আপনার কানে? কান টেনে ছিঁড়ে দেওয়া হয়েছিল, আমার বড় ছেলেকে মারা হয়েছিল, পা ভেঙে দেওয়া হয়েছিল, স্বামীকে মারা হয়েছিল, ছোট ছেলেকে গলা টিপে ধরা হয়েছিল, এবং আমার আরো পাড়ার সব দেওয়াটা ছিল, কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, আবার উল্টে আমাদের নামেই কেস। কেমন? অমিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, সিঙ্গুর।
সিঙ্গুরে আসার আগে আবারও রাজ্যের উন্নয়নে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রায় আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গুরে আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। শিলান্যাসের কথাও উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের কথা উল্লেখ করেছেন তিনি তাঁর এই পোস্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা শুধু তাই নয়, তার জন্য বাজেটারি অ্যালোকেশন করা, রেল বাজেটে সেটাকে অ্যানাউন্স করা এবং তার কাজ ইনিশিয়েট করা, সমস্ত কিছু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে গেলেন। আজকে নরেন্দ্র মোদী এসে যদি সেই কৃতিত্বের ভাগ নিতে চান, তাহলে ওনার অন্তত যদি সত্যিকারের রাজনীতিবিদ হন, তাহলে অন্তত এইটুকু স্বীকার করা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা প্রকল্প আজকে তিনি ফিতে কাটছেন। ফিতে কাটতেই পারেন, তিনি দেশের প্রধানমন্ত্রী, ফিতে কাটতেই পারেন, কিন্তু প্রকল্পটার কৃতিত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি জানেন। হ্যাঁ, আজকে যে প্রকল্পগুলো মমতা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বা গতকাল যা করেছেন সব মমতা ব্যানার্জি। আমি তো বলছি ইসরো মমতা ব্যানার্জির প্ল্যান, টিসকো মমতা ব্যানার্জির প্ল্যান, ইসকো মমতা ব্যানার্জির প্ল্যান, সব বন্দে ভারত মমতা ব্যানার্জির প্ল্যান, রাজধানী এক্সপ্রেস তিনি তৈরি করেছেন, শতাব্দী এক্সপ্রেস তিনি তৈরি করেছেন, সব ওনার। শুধু প্রতিদাহটার ভাইপো করেছে। পাগলে কি না বলে আর কে কি খায় বলবো না। মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী দুজনেই কম্পিটিশন করে ঘোষণা, শিলান্যাস আর প্রচার মাধ্যমে ঘটা করে প্রচার করে এই করছি সেই করছি। আসলে বাস্তবে কী হচ্ছে? নরেন্দ্র মোদী আসবেন সিঙ্গুরে, এতদিন এলেন না কেন? 2014 সালে উনি কী বক্তৃতা দিয়েছিলেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেছিলেন প্রধানমন্ত্রী হলে। তো তিনি তো প্রধানমন্ত্রী হয়েছেন 14 সালে, এখন 26 সাল, 12 বছর আর কতদিন যায়, একযুক্ত হয়ে গেল। যারা সিঙ্গুরে নন্দীগ্রামে এই কাজ বন্ধ করলো, ধ্বংস করলো, সেখানে লিডার ছিল অধিকারী পরিবার। তাহলে অধিকারী পরিবার করেছে মমতাকে মদত দিয়ে, মমতা তাদের হাত ধরে ক্ষমতায় এসছে। দুইজনের মধ্যে এখন প্রতিযোগিতা করছে কে কার কি করবে। পাক্কা 2 দশক আগে বাঙালি দৈনন্দিন অভিধানে যুক্ত হয়েছিল দুটো শব্দ, ইচ্ছুক কৃষক আর অনিচ্ছুক কৃষক। সেটা চায়ের দোকানে হতে পারে, মাঠে ঘাটে হতে পারে, খবরের কাগজে, টেলিভিশন পর্দায়, এই দুটো শব্দ। টাটা ন্যানো কারখানা গড়তে জমি দিতে চাওয়া আর না চাওয়া কৃষকদের সৌজন্যে এই দুটো শব্দ সেই সময় গেঁথে গেছিল বাঙালির মনে। তবে যাকে ঘিরে এত কিছু, সেই শিল্প আসে, কৃষিও হয়নি, পিলার পড়ে আছে পিলারের জায়গাতেই। আর টাটা বিদায়ের 18 বছর পরে শিল্পায়নের আশা জুগিয়ে আজকে মঞ্চ বাঁধছে বিজেপি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফের শিল্পের স্বপ্ন দেখছে সিঙ্গুর। যদিও বিজেপি শিল্পের আশ্বাসেও আর স্বপ্ন দেখতে রাজি নন স্থানীয় বাসিন্দা জিয়ারুল হক। জ্বালা মিটবে না বলছেন ইচ্ছুক কৃষকরা। অন্যদিকে ফের চাষে আগ্রহী অনিচ্ছুক কৃষক উত্তম সান্তা। আইন অনুযায়ী জমি সবাইকে চাষযোগ্য করে দিতে হবে, কিন্তু এখন পর্যন্ত জমি চাষযোগ্য হয়নি, আর ও জীবনে হবেও না, ওইভাবেই পড়ে থাকবে। এখানে সোচ চাষ হবে, শিয়াল চাষ হবে, আবার দিন কত পর হয়তো বাঘের বাচ্চা এনে ছেড়ে দিয়ে বাঘেও চাষ হবে। কারণ এখানে মানুষের জ্বালা যন্ত্রণা কোনো দিনই মিটবে না, এই জ্বালা রয়েই গেল, সারা জীবনের মতো রয়ে গেল। বর্তমানে আমাদের ডিএম সাহেব এসেছেন, ডিএম সাহেব এসে জমিগুলো দেখেও গেছেন। ওর উপরে 4 ফুট জমি মাটি ফেলবে, তারপর আমরা অবশ্যই চাষ করব। আমাদের আপত্তি অন্য কিছু নয়, যেহেতু আমরা আন্দোলনের পর জমিগুলো পেয়েছিলাম, আমাদের অন্তত একটা অনুমতি নেওয়া দরকার ছিল। মানে তৎকালীন বামফ্রন্ট সরকারও আপনাদের অনুমতি না জমিটা জোর করে অধিগ্রহণ করেছিল, তখনও আমরা জমি দেব। এত কিছু ঘটছে, আবারও হটস্পট সেই সিঙ্গুর। কিন্তু সিঙ্গুরে আর শিল্পের স্বপ্ন দেখতে রাজি নন স্থানীয় বাসিন্দা তাপস পাখিরা। যখন ওই বিজেপি যখন দেখি না সব পরিষ্কার করছে, আমি কি হবে মনে করে ফ্যাক্টরি হবে, তারপর বলছে না নরেন্দ্র মোদী আসবে। যখন পরিষ্কার হচ্ছে না, বুকের মধ্যে যেন একটা আলাদা যেন ফিলিংস যেন তৈরি হচ্ছে। তারপর শুনলাম না, আমি আমার নিজেও দেখতে গেছি, গিয়ে দেখেও এসেছি। হ্যাঁ, এই
থাকবে, আর আদার্স বলে কিছু কতটা কাজ হয়েছিল ওখানে ভেতরে? হ্যাঁ, প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে। রাজ্য সরকারের জমি নীতি ঠিক নয়, শিল্পের জায়গায় সিন্ডিকেট হয়েছে, নিজের চাকরি বাঁচাতে বাংলার যুবকদের বেকার করেছেন মুখ্যমন্ত্রী, তোপ বিজেপির। এই রাজ্য সরকারের জমি নীতি ঠিক নেই। এই রাজ্য সরকারের দেখুন, এই সিঙ্গুরে সেই সময় শিল্প গড়া যেত মুখ্যমন্ত্রীর নীতি ঠিক থাকলে। মুখ্যমন্ত্রীর সেই সময় জমি নীতি ঠিক থাকলে শিল্পও হতো, কর্মসংস্থান হতো। কিন্তু মুখ্যমন্ত্রী নিজের চাকরি বাঁচানোর জন্য, নিজের 14 তলায় মুখ্যমন্ত্রীর চাকরি বাঁচানোর জন্য পশ্চিমবাংলার যুবকদের যাদের চাকরি পাওয়া দরকার তাদেরকে বেকার করে রেখেছে। বিজেপি শিল্প আনবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। লকেট চট্টোপাধ্যায় একই কথা বলেছিলেন, তিনি আজ প্রাক্তন, শিল্প হয়নি। বিজেপিকে তুলে ধরা তৃণমূলের। এরা মূর্খের স্বর্গে বাস করছে, এরা মূর্খের স্বর্গে বাস করছে। এর আগে লকেট দিয়েও 5 বছর আগে এখানে এসে বলেছিল যে আমাকে জিতাও, আমি এখানে টাটার ফ্যাক্টরি ফিরিয়ে আনবো। 5 বছর কেটে এখন আবার আমাদের লকেট দি প্রাক্তন হয়ে গেছে, কিন্তু এখানে শিল্প নিয়ে কোনো আলোচনা সংসদে হয়েছে সেটা আমরা এখন শুনতে পাইনি, যে সংসদে লকেট দি কোনো এই সিঙ্গুরের শিল্প নিয়ে আলোচনা করেছে সেটা। মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হননি 2008-এ। তখন রতন টাটা সাহেব, স্বর্গীয় রতন টাটা একটা কথা বলেছিলেন ইংরেজিতে। কি বলেছিলেন? আমি ব্যাড এম কে, অর্থাৎ খারাপ এম, তাকে ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি, অর্থাৎ খারাপ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ভালো নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছি। এই কথা সেই সময় রতন টাটা বলেছিলেন। আজকে মানুষ দেখতে পাচ্ছে যে রতন টাটা নেই, স্বর্গীয় হয়েছেন, কিন্তু গোটা বিশ্বের মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে রতন টাটা, স্বর্গীয় রতন টাটা সেই সময় কতটা সত্যি কথা বলেছিলেন। আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আর দিদিমণি এখানে এসে সর্ষের বীজ নিয়ে সর্ষে ছাড়িয়েছিলেন। সর্ষে তো নেই, সর্ষে সেখানে ফসল হয়নি। কৃষক যারা সে সময় অনিচ্ছুক কৃষক ছিলেন, সেই আন্দোলনের মূল মুখ দুধকুমার ধারা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তারা আজকে বলছেন আমরা সে সময় ভুল করেছিলাম, এই সিঙ্গুরে গাড়ির কারখানা হতে দিলে আজ আমার বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হতো। সেই সিঙ্গুরের কারখানা চলে গেছে নরেন্দ্র মোদীর গুজরাটে। আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন, বাংলায় টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। টাটা ফিরবে, শিল্প হবে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যারা গুজরাট, কেউ অন্ধ্রপ্রদেশ, কেউ তামিলনাড়ু, কেউ দিল্লি, কেউ গুরগাঁওতে যারা আছেন, তাদেরকে আমরা মায়ের কাছে ফিরিয়ে দেব। আর এই মুহূর্তে লেটেস্ট আপডেট, আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী তিনি চলে যাচ্ছেন সিঙ্গুরে, কিন্তু ইতিমধ্যে তিনি কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। কলকাতা বিমানবন্দরে অবতরণ করলো তার বিমান। একটু পরেই সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ছবি দেখছেন, এই মুহূর্তে সেই মুহূর্তের ছবি দেখছেন যখন আজ নরেন্দ্র মোদীর বিমান অবতরণ করে দমদম বিমানবন্দরে। আর কিছুক্ষণ পর তিনি সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেবেন। আজ সিঙ্গুরের নরেন্দ্র মোদীর এই সভা থেকে কোন কোন বিষয়গুলো তিনি তুলে ধরেন, 26-এর বিধানসভা নির্বাচনের আগে কোন কোন বিষয়গুলো আজ দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে সিঙ্গুরবাসী তথা এই রাজ্যবাসীর জন্য অপেক্ষায় আছেন। তারা এই মুহূর্তে দিনের পর দিন ধরে তারা যে স্বপ্ন দেখে আসছেন, সেই স্বপ্নের বাস্তবায়নের এক ধাপ হয়তো আজ প্রধানমন্ত্রীর আশ্বাস বার্তা থেকে আসবে। সেই স্বপ্ন তারা দেখছেন, তাদের চোখে মুখে এখন পজিটিভ সাইন। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী রয়েছেন, তবে তার আগে আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন বারবার লুপে চলছে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ কিছুক্ষণ আগেই দমদম বিমানবন্দরে তার বিমান অবতরণ করেন। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, আমি জানতে চাইবো যে আমরা ছবি দেখাচ্ছি দর্শকদের, প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করছে দমদম বিমানবন্দরে, এরপর কখন রওনা দেওয়া, আর কি কি শিডিউল রয়েছে যদি একটু বলো প্লিজ।
আর কিছু সময়ের অপেক্ষা। শুভজিৎ, দেখো আর কিছু সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রীর বিশেষ বিমান অর্থাৎ বায়ুসেনার বিশেষ বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করলো 14 মিনিট নাগাদ। অর্থাৎ এর পরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হবে এবং তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী চপারে করে তিনি সিঙ্গুরের উদ্দেশ্যে চলে যাবেন এবং সেখান থেকে কিন্তু একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং সিঙ্গুরে যে টাটা কারখানা চলে যাওয়ার পরে এই প্রধানমন্ত্রীর যে সফর তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই সিঙ্গুরবাসী কিন্তু আশায় বুক পাচ্ছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী সেইখান থেকে অর্থাৎ সিঙ্গুর থেকে একেবারে সেই দিকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে রয়েছেন যে আজ সিঙ্গুরের সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেন, তার কারণ ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়া পোস্টে নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন যে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনের কথা তিনি বলবেন, তিনি শিলান্যাসের কথা উল্লেখ করেছেন। এসআইআর নোটিশ পাঠানো হয়েছিল, এবার তৃণমূলের আরেক সাংসদকে এসআইআর নোটিশ, দেব সামিরুলের পর এবার নোটিশ পাঠানো হলো বাপি হালদারকে। সাংসদের সঙ্গে তার বাবার নামের অমিল থাকায় তলব করা হয়েছে তাকে। 28শে জানুয়ারি বিডিও অফিসে হাজিরার নোটিশ মথুরাপুরের সাংসদকে। নোটিশ আসায় কমিশনকে তোপ দেখেছেন বাপি হালদার। আমার সহকর্মী শুভেন্দু এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শুভেন্দু, কি কারণে এই নোটিশ, কি বলছেন বাপি হালদার? দেখো, তোমাকে জানিয়ে রাখবো এই নোটিশটা কিন্তু ইস্যু করা হয়েছে ডিসেম্বর মাসের 15 তারিখে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওর মাধ্যমে এই নোটিশটা কয়েকদিন আগে তৃণমূলের মথুরাপুরের সাংসদ বাপি হালদারকে পাঠানো হয়েছে। নোটিশে পরিষ্কারভাবে দ্বিতীয় কলমে জানানো হয়েছে তার বাবা এবং তার নামের অমিল দেখা দেওয়ায় এসআইআর এর সমস্যা দেখা দিয়েছে। ফলে 28শে জানুয়ারি সমস্ত নথি নিয়ে বিডিও অফিসে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়েছে। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে ওই বুথের বিএলওর সঙ্গে সাংসদকে যোগাযোগ করতেও বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তবে বাপি হালদার এই নোটিশ পাওয়ার পর থেকে ইতিমধ্যেই কিন্তু ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। তিনি জানিয়েছেন যে একাধিক সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে, তবে সম্প্রদায় বেছে বেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হচ্ছে। অর্থাৎ এভাবেই তিনি গোটা বিষয়টা দেখছেন এবং তিনি অভিযোগ করেছেন। ধন্যবাদ তোমায় শুভেন্দু। জানেন যে ইতিমধ্যে আমাদের বহু সাংসদকে এরকম নোটিশ দেওয়া হয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাই নির্বাচন কমিশন। আমরা যারা সাংসদ, একটা ক্লিকে সমস্ত তথ্য তাদের পেয়ে যাওয়ার কথা। আজকের সাংসদদেরকে এইরকম নোটিশ দিয়ে মূলত ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কখনো কখনো মুসলিম সম্প্রদায়কে, কখনো কখনো এসসি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি একটা এসসি সম্প্রদায়ের প্রতিনিধি, আজকের আমাকে নোটিশ পাঠিয়ে একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দেখুন, যত ভয় দেখান, যত এসআইআর করুন, যত এফআইআর করুন, তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে সরাতে পারবেন না। এসআইআর শুনানির নোটিশ পেলেন মুর্শিদাবাদের আরও এক শাসক বিধায়ক। জাকির হোসেনের পর সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসকেও শুনানিতে ডাকা হয়। 24শে জানুয়ারি শামশেরগঞ্জ বিডিও অফিসে হাজিরার জন্য তলব করা হয়েছে তাকে। নোটিশ পেয়েই কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলে যোগ দেওয়া সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। কৌশিক ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, কি বলছেন বায়রন এই নোটিশ পাওয়ার পর? দেখো, বায়রন যে নোটিশটি পেয়েছে তারপরে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন এবং বিজেপির দিকে নিশানা সেধেছেন এবং তিনি বলছেন নিশানা করে যে বিজেপির অঙ্গুলি হিলনেই কিন্তু নির্বাচন কমিশন এইরকমটি করছে, এসআইআর নোটিশ দিয়েছে। তিনি আরো একটি দাবি করেন তিনি শুধু জনপ্রতিনিধি নয়, তিনি একজন ব্যবসায়ী, তার বাবাও একজন ব্যবসায়ী ছিলেন। তারপরেও যে এই নোটিশ, এটা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে তাকেও উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই হয়রানি করা হচ্ছে, এমনটাই তিনি অভিযোগ তুলেছেন। এবং তবে যে বিষয়টি জানতে পারা গেছে যে বিএলও যিনি এই চিঠিটি দিয়ে এসেছেন, বিএলওর সাথে জানা গেছে তাকে লজিক্যাল ডিসপ্রেজের জন্য তাকে এই নোটিশ দেওয়া হয়েছে এবং 24 তারিখ বেলা 2:30 নাগাদ তাকে হাজিরা দিতে বলা হয়েছে। যে শামশেরগঞ্জের যে বিডিও অফিস রয়েছে সেখানে ধুলিয়ান এলাকার ভোটার কিন্তু এই বায়রন বিশ্বাস। তবে তিনি এই নোটিশ আসতে কিন্তু সরব হয়েছে বিজেপির বিরুদ্ধে এবং বারংবার সেই একই অভিযোগ হচ্ছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। বুঝতে পেরেছি, বায়রন বিশ্বাস নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলছে। আমি বায়রন বিশ্বাস কি বলেছেন তার মুখ থেকে আমি শোনাবো আপনাদের, পাশাপাশি বিএলও কি বলছেন সেটাও শোনাবো ব্যাক টু ব্যাক। যে আজকে আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি, তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি তো সাধারণ লোকের কী অবস্থা হবে। তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত
এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে, ওটা নিয়ে ওরা এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। তো আপনারা ভাবুন যে দেশের কি অবস্থা হচ্ছে। ওনাকে হিয়ারিংয়ে নোটিশ দিতে আমি 56 শামসারগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও, তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার, সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। 19 নম্বর পার্ট 56 শামসারগঞ্জ বিধানসভা ধুলিয়ানে। আজকে নোটিশ রিসিভ করলেন? হ্যাঁ, উনি রিসিভ করেছেন। কত তারিখ হিয়ারিং আছে? ওনার হিয়ারিং 24 তারিখ। বারুইপুরের দিকে নজর রাখতে হচ্ছে। বারুইপুরে মহিলা বিএলওকে মারধর, গ্রেপ্তার অভিযুক্ত। এসআইআর শুনানিতে কেন ডাকা হয়েছে এই প্রশ্ন তুলে মদ্যপ অবস্থায় বিএলওকে মারধরের অভিযোগ। আমরা বারুইপুরের খবরের দিকে নজর রাখছি। বারুইপুরে একজন মহিলা বিএলওকে মারধর, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। এসআইআর শুনানিতে কেন ডাকা হয়েছে এই প্রশ্ন তুলে মদ্যপ অবস্থায় বিএলওকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, আর ঠিক কি ঘটেছিল জানতে তো চাইবো, পাশাপাশি বিএলও কেন নোটিশ ধরিয়েছিলেন এবং যিনি মারধর করেছিলেন বলে যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তার কোনো পরিচয়, রাজনৈতিক পরিচয় বা কিছু? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেটা যেহেতু এখন নির্বাচন কমিশনের যে এসআইআর যে কাজ হচ্ছে সেই কাজের অঙ্গ হিসাবেই বিভিন্ন জায়গায় হিয়ারিং এর জন্য সেখানে নোটিশ দেওয়া হচ্ছে এবং যে ব্যক্তির বিরুদ্ধে এই মারধর করা অভিযোগ উঠেছে আমিন লস্কর, এই আমিন লস্করের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে একেও কিন্তু একইভাবে হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি হিয়ারিং এ সেখানে হাজির হয়েছিলেন। তারপরে গতকাল তিনি যখন ওই অনুপমা, যিনি ওখানকার বিএলও অনুপমা পাল, তিনি যখন তার কাজ করছিলেন ওই এলাকায়, দুর্গ এলাকায়, বারুইপুর ব্লকের মধ্যেই পড়ে, শঙ্করপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে, সেই সময় পিছন থেকে অতর্কিত মত্ত ব্যবস্থায় এসেই তাকে মারধর করে এবং স্বাভাবিক কারণেই তিনি হকচকিয়ে যান এবং আক্রান্ত হন। তারপর তাকে উদ্ধার করার পর নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুর মহকুমা হাসপাতালে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বারুইপুর থানা পুলিশ এই অভিযুক্ত যাকে যে মারধর করেছে আমিন লস্করকে গ্রেপ্তার করেছে এবং ধৃতকে আজকে বারুইপুর মহকুমা আদালতে সেখানে তাকে তোলা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু তিনি যতটাই তিনি আক্রান্ত হওয়ার পর তিনি যেভাবে ভেঙে পড়েছেন। এই যে তৃণমূল কংগ্রেসের অবস্থা, তৃণমূল কংগ্রেসের পুলিশের অবস্থা, ডিজি দৌড়াচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী পেছনের ডিজি। আরে ডিজি সাহেব, পড়াশুনো করে আইপিএস পাস করেছেন, একটু তো লজ্জা শরম রাখবেন কিনা? রাখা তো উচিত। আপনি লজ্জা শরম রাখছেন না, দিদিমণির পেছন পেছন যাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? এটা তো দিদিমণির পেছন পেছন যাওয়া আপনার ঠিক নয়। আর তাও যদি সময় হয়ে গেছে, তাও যদি এই পড়াশুনো যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের পেছনে ঘুরতেন, তাও মান সম্মানটা বাঁচত। গত কয়েকদিন আগে ভাইপো এক জায়গায় ভাষণ দিচ্ছে, আমি তো শুনে মাথা খারাপ। বলছে রামমোহন রায়, রাজা রামমোহন রায় আমাদের সকলের শ্রদ্ধেয়, এই হুগলি জেলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে ভাইপো বলছেন এই রামমোহন রায় যদি না থাকতো তাহলে আজকে নাকি আমাদের মারা যখন মারা যেত তার সাথে সাথে আমাদের বাবা কাকাকে নাকি চিতায় শোয়ানো হতো। রামমোহন দূর করেছিলেন সতীদাহ, আরে ভাইপো বলছে পতিদাহ, পতিকে জ্বালাও। এই রকমের মূর্খ নেতা তৃণমূল কংগ্রেসে হয়, অন্য কোনো পার্টিতে এই ধরনের মূর্খ নেতা পাবেন না। যেমন পিসি তেমন ভাইপো, এই ধরনের মূর্খ নেতৃত্ব তাদের পেছনে ঘুরবেন না। আজকে দিদিমণির দৌলতে শুধু সিঙ্গুর শ্মশান হয়নি, 7,000 শিল্প 11 সাল থেকে 2025 সালের মধ্যে চলে গেছে। আর দেখুন নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা কি পাচ্ছি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা আজকে মায়াপুর থেকে জয়রাম বাটি, একদিকে মায়ের বাড়ি, মা শারদার বাড়ি, আর অন্যদিকে বৈষ্ণব তীর্থক্ষেত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেই মায়াপুর জুড়ে যাচ্ছে। হাওড়া থেকে আনন্দ বিহার পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস আমরা পাচ্ছি, শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত অমৃত ভারত পাচ্ছি, সাঁতরাগাছি থেকে তাম্বরাম পর্যন্ত ট্রেন পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এত কিছু হচ্ছে। তাই মনে রাখবেন, আজকে আমাদের এখানে প্রচুর মা বোনেরা এসেছেন, তাদের আমি আশ্বস্ত করছি নরেন্দ্র মোদী সরকার
এলে তৃণমূল ভয় দেখাচ্ছে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, তৃণমূল যত টাকা বলবে তার থেকে 50 টাকা বেশি হলেও আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব। এটা আমাদের গ্যারান্টি, এটা আমাদের গ্যারান্টি। তাই নরেন্দ্র মোদীকে স্বাগত করার সময় এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন। তাই শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়বেই নয়, শিল্প হবে, কর্মসংস্থান হবে। আর তাই আমি বলে যাচ্ছি, মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। হবে কৃষি, এখানে প্রচুর আলু উৎপাদন হয়। কি হয়তো আলু চাষিরা আলু চাষ করেন তো? আপনাদের যা ক্ষতি মুখ্যমন্ত্রী করে দিয়েছে, গত কয়েক বছর ধরে উড়িষ্যাতে আলু যেতে দেয় না। তার ফলে কি হয়েছে, যে উড়িষ্যার আলুর বাজারটা আমার হুগলি জেলার কৃষকদের ছিল, সেই আলুর বাজারটা এখন উত্তরপ্রদেশের কৃষকদের চলে গেছে, আমাদের হাতে নেই। তাই মনে রাখবেন, হবে কৃষি, হবে শিল্প, সিঙ্গুর থেকেই নতুন গল্প। আর আজকে সেই নতুন গল্প শুরু হবে, নরেন্দ্র মোদীর হাত ধরে সেই নতুন গল্প শুরু হবে। সেই নতুন গল্প লেখায় আমরা সামিল হব তো? আমরা সামিল হব তো? হব তো? তাহলে 2 হাত তুলে বলুন আমার সাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে আসছেন। তাই আমি আপনাদের সকলকে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা এখানে বসে আছেন, আপনাদের সকলকে, কর্মীদেরকে চরণে প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভাতা নয়, শিল্প চায় সিঙ্গুর, কারখানা চাই, ব্যানার পোস্টার নিয়ে শিল্প হারা সিঙ্গুরে মোদির সভাস্থলে আজকে হাজির হয়েছেন অনেকেই। ছবিগুলো দেখুন। অবশ্যই জমি আন্দোলন, আতুরঘর, একই সঙ্গে রাজ্যে পালাবদলে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল এই সিঙ্গুর। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেই সেই সিঙ্গুরে সেই 997 একর জমি, এবং তার মধ্যেই রয়েছে আজকে সেখানেই হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভা। এবং এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা শোনার জন্য, কারণ 26-এর ভোট, তার আগে সেই বার্তা শোনার জন্য। দেখো, এক সমর্থক সে গেরুয়া রঙে রাঙিয়ে দিচ্ছে তার শরীরকে, বুকে লেখা সিঙ্গুরে কারখানা চাই, সিঙ্গুরে কারখানা চাই। তার মানে জমি নয়, জমি কারখানার জন্যই, কারখানার দাবি দিনেই আপনারা এসেছেন। কারখানার জন্যই আমি এখানে এসেছি। কারখানা আমার এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, তার জন্য আমি এখানে এসেছি। কারখানা এখানে দরকার, অবশ্যই কারখানা দরকার। কারখানা হলে প্রচুর ছেলে মেয়ে বেকার আছে, তার জন্য আমি এখানে এসেছি। কারখানা আমাদের চাই, আর এই কারখানা নরেন্দ্র মোদী ছাড়া কেউ বলতে পারবে না। আপনি দেখতে পাচ্ছেন দেশে সব দুর্নীতি, সব চোরে ভরে গেছে, সব চোর। দেখছেন কদিন আগে ফাইলও চুরি করে নিয়ে। শুনতে চাইছেন, কি বার্তা শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে? আমরা এসেছি এই জন্যই যে যাতে কারখানাটা হোক। প্রধানমন্ত্রী নিশ্চয় আসছে এখানে কারখানা করার জন্যই, আর ওখানে আমরা সমর্থন করতে চাইছি। ওনাকে ভালোবাসি, ওনার ছবি আমার কাছে রয়েছে, ওনার মায়ের ছবি আমার কাছে রয়েছে। একদমই দেখো, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। নরেন্দ্র মোদী এবং তার মায়ের ছবি তিনি সঙ্গে করে রেখেছেন, এবং সারা শরীরটা তুমি দেখতে পাচ্ছ গেরুয়া রং, এবং হাতে গেরুয়া হাতে বিজেপির পতাকা, এবং বিজেপির কর্মী সমর্থকরা এখানে আস্তে আস্তে তারা ভিড় করে আসছেন। আপনারা কি চাইছেন? এই সিঙ্গুরে, যেই সিঙ্গুর থেকে টাটা ন্যানো কারখানা চলে গেছিল এবং গুজরাটে চলে গেছিল, তখন নরেন্দ্র মোদী সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রতন টাটাকে নিয়ে গেছিলেন, সেখানে ন্যানো কারখানা হয়েছে। এই টাটাতে, এই জায়গায় সিঙ্গুরে আবারও যাতে কারখানা ফিরে আসে, সেই প্রত্যাশা করছে। হ্যাঁ, যখন টাটাটা চলে যায়, যেখানে চলে গেছে সেখানে দেখুন কি কত উন্নতি হয়েছে, আর যেখান থেকে চলে গেছে সেই জায়গাটার অবস্থাটা দেখুন। একটা যদি কারখানাটা থাকতো, তাহলে এখানে যত বেকার যুবক আছে তারা চাকরি পেত। এখানে কতগুলো দোকান থাকতো, তারা হকার ভাইরা ভালো করে দোকান করে খেতে পারতো। এই সিঙ্গুর এলাকাটা পুরো চমকে যেত। এখন কি অবস্থাটা হয়েছে, আমরা এই জন্য এসেছি যে এই জায়গাটা যেন একটা কারখানা হয়, ভবিষ্যতে যেন এই সিঙ্গুরে কম করে হলে 10 লক্ষ লোক চাকরি পাবে, সেরকম কারখানা হবে এখানে। সিঙ্গুরের এই জমি অনেকে বলছেন, কারণ সিঙ্গুরের জমি বন্ধা জমিতে পরিণত হয়ে গেছে, কারণ কারখানার জন্য তখন তৈরি হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে এখন চাষাবাদ করা যাচ্ছে না, বন্ধা জমিতে পরিণত হয়ে গেছে। আপনি দেখছি হাতে একটা সবুজ ফাইল নিয়ে এসেছেন, এই ফাইলটাই
আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে যারা প্রধানমন্ত্রীর এই সভায় গিয়ে উপস্থিত হয়েছেন তারা ঠিক কি বলছেন, কি চাইছিলেন তারা। একটু স্লোগান দাও। সিঙ্গুর থেকে 830 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। আজ 3টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সাঁতরাগাছি স্টেশনে পড়ুয়াদের সঙ্গে রেল প্রতিমন্ত্রীর কথা। किसी के लिए कोई भी कोटा नहीं है। ये पहली बार प्रधानमंत्री जी और हमारे एमआर और रेलवे की ये पहल है भी जिसमें सब हमारे लोगों के लिए उनके लिए सारी टिकटें रहेंगी, कोई भी उसमें कोटा सिस्टम नहीं रहेगा। ये पहली शुरुआत वेस्ट बंगाल से की जा रही है। सारी ट्रेन वो लोगों के लिए समर्पित रहेगी और बाकी स्टेट्स वाले भी उसके बाद टेलीफोन आ रहे हैं। अभी वेस्ट बंगाल को सबसे पहली ये मिली है। अब मैं पंजाब से आता हूँ, मेरी कोशिश है मुझे चेयरमैन साहब और हमें भी दो, लेकिन वेस्ट बंगाल को सबसे पहले, क्योंकि वेस्ट बंगाल रेलवे से इस तरीके से जुड़ा हुआ है, जो लोगों का प्यार है रेलवे से वेस्ट बंगाल का, वो देखते हुए प्रधानमंत्री जी ने ये फैसला किया। আর এদিকে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে হঠাৎই আগুন লাগে। যে খবর পাচ্ছি আমরা, সিঙ্গুরে প্রধানমন্ত্রীর হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে হঠাৎই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে দমকল। অগ্নিকাণ্ডের নেপথ্যে চক্রান্তের অভিযোগ করছে বিজেপি। ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ উঠে আসছে, কৌস্তবের কাছ থেকে জানবো। কৌস্তব, গাড়ি যাচ্ছে, এটা কি পরিপ্রেক্ষিতে আগুনটা জ্বলছে ওটা একবার জানতে চাইছি। ছবিটা হচ্ছে উল্টোপাল্টা করতে হবে না, খবর ধরানোর মতো এখন আমি বললে পরে তারপর খবরটা ধরাবি, বুঝতে পারলি? সিঙ্গুরে প্রধানমন্ত্রীর হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে হঠাৎই আগুন, কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে দমকল। অগ্নিকাণ্ডের নেপথ্যে চক্রান্তের অভিযোগ করছে বিজেপি। আপনাদেরকে সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু যে খবর পাচ্ছি আমরা কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে হঠাৎই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য সেই আগুন নিভিয়ে ফেলে দমকল। অগ্নিকাণ্ডের নেপথ্যে চক্রান্ত, এমনটাই অভিযোগ করছে বিজেপি। সিঙ্গুরের সভাস্থলে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের বাস আটকানো হয়েছে, অভিযোগ এমনটাই। পুলিশের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের। আপনাদের আরও একবার জানাবো, সিঙ্গুরে সভাস্থলে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের বাস আটকানো হয়, অভিযোগ এমনটাই। পুলিশের সঙ্গে এই বিষয় নিয়ে বচসা সুকান্ত মজুমদারের। সনদ মাঝি আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সনদ, আমি জানতে চাইবো কি সমস্যা, অভিযোগটা কি পুলিশের বিরুদ্ধে, কেন তাদের আটকানো হয়? সনদ, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, একবার অ্যাম্বিয়েন্সটা আপ করতে বলো পিসিআরকে, একবার শুনি। সহকর্মী সনদ মাঝি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সনদ, জানতে চাইবো যে যেটুকু আমরা শুনলাম, কি নিয়ে এই বচসা, কেন তাদের আটকানো হয়, তারা কি অভিযোগ এক্স্যাক্টলি? দেখো, প্রধানমন্ত্রী সভার উদ্দেশ্যে আসছিলেন বেশ একটি বাস, সেখানে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ। অর্থাৎ সভামঞ্চ থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে সেখানে আটকে দেওয়া হয়। সেই সময় সুকান্ত মজুমদার আসছিলেন এবং পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ওখানে বাদুনগর চলে এবং ঘটনাস্থলে সুকান্ত মজুমদারের পাশাপাশি রিজা পৌরসভার যিনি প্রতিনিধি, অর্থাৎ বিজেপির প্রতিনিধি প্রতীক সিং, তার সঙ্গেও বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বচসা হয় এবং বেশ কিছুক্ষণ ধরে এই বাস আটকানোর প্রতিবাদে বেশ কিছুক্ষণ রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখায়, অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেস হয়েছে। তারপরেই কিন্তু সুকান্ত মজুমদার আসার পর পুলিশের সঙ্গে কথা বলে তাদের কিন্তু বাস ছাড়া হয়। আর বিজেপির যেটা অভিযোগ, ইচ্ছাকৃতভাবে পুলিশ তাদেরকে আটকে নিয়েছিল, এই রকমই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ সনদ।
হঠাৎ দেখছি কি খুব ট্রাফিক জ্যাম আছে, গাড়ি এগোচ্ছে না। তারপরে নেমে দেখি এখানে পুলিশরা পুরো ঘরে বাসকে বন্ধ করে দিয়েছিল। তারপরে আমাদের রাজ্য নেতৃত্ব কারণ কি কি কারণে কি কারণে বলছে বাস যেতে যাবে না, এখান থেকে 7 কিলোমিটার হেঁটে যেতে হবে, এখান থেকে বাস যেতে দেওয়া হবে না। তারপরে সুকান্ত দা এলেন, সুকান্ত মজুমদারের নেতৃত্বে পুলিশের সঙ্গে কথা বলার পরে বাসগুলিকে এখান থেকে ছাড়া হলো।